সকলকে আমার রামনন্দিত জয়গুরু। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব বিশেষভাবে তারা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, তো সবার প্রথমে একটা কথা বলি, আমরা তো প্রত্যেকেই বলি যে আমি আলোচনা করব। আমি আলোচনাটা কি নিয়ে করব, কাকে নিয়ে করব? ঠাকুরকে নিয়ে। তো তো সবার প্রথমে আমি আমাকেই জিজ্ঞাসা করে দেখেছি যে আচ্ছা, আমি তো ঠাকুরের কথা বলছি, আচ্ছা আমি কি তার কাজ করছি? একটা কথা ভেবে চিন্তে দেখুন তো, আমি যে তার কথা বলছি, আমি কি সেই কাজটা কি করছি? যদি হ্যাঁ করে থাকি তো নিশ্চয়ই বলবো, কিন্তু যদি না করে থাকি সেটা কি বলা উচিত হবে? যদি আমি একটা কথার কথা বলি যে উষা নিশয় মন্ত্র সাধন চলাফেরা জপ, এদিকে আমি ভোরবেলা উঠে তার নাম ধ্যান কিছু করছি না, তার জপ ধ্যান কিছু করছি না, তার যে প্রদত্ত যে ইষ্টভীতি, ঠাকুর প্রদত্ত যে ইষ্টভীতি, সেই ইষ্টভীতি করছি না, তা আমি লোককে গিয়ে বলছি দাদা আপনি উষা নিশায় মন্ত্র সাধন করবেন, চলাফেরা জপ করবেন, আর হচ্ছে যে যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তো, আবার আপনি ইষ্টভীতিও করবেন। আমি নিজে এদিকে করছি না, আমি লোককে গিয়ে বলছি, লোকে হয়তো আমার মুখের কথা বিশ্বাস করে হয়তো শুনলো, দুদিন পরে যখন আমার বাড়িতে এসে দেখবে যে আরে ইনি তো বলেছিলেন যে ভোরবেলা উঠে ইষ্টভীতি করতে, কিন্তু এখন তো সকাল 9টা বাজে, এখনো তো ঘুম থেকে ওঠেনি, ব্যাপারটা কি হলো? তার মানে কিন্তু এখানে কিন্তু ঠাকুরকে ফাঁকি দেওয়া হলো, আমি কিন্তু এখানেই কিন্তু ফাঁকিতে পড়ে গেলাম। ঠাকুর বলছেন ফাঁকি দিলেই পেতে হবে তা। তো ঠাকুরের তো বিভিন্ন রকম বিষয় আছে, প্রচুর বিষয় আছে আমাদের জীবনের বাঁচা বাড়ার তাগিদে। ঠাকুর কিন্তু প্রচুর বিষয় কিন্তু বলে গেছেন আমাদের। তার মধ্যে থেকে আমি আজকে সবার প্রথমে চেষ্টা করব শিক্ষার বিষয়ে কিছু বলার। তো ঠাকুর শিক্ষার বিষয়ে বলতে গিয়ে বলছে, বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না, ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা। আমরা শুধু কেবলমাত্র বই পড়ে বই হয়ে গেছি। সত্যি কথা বলতে মানে আমি নিজেকেও, মানে আমি যে এই যে কথাটা বলছি আমার নিজেরও হাসি পাচ্ছে যে আমিও কখনো কখনো কিন্তু বই হয়ে যাই। আমিও কিন্তু কখনো কখনো কিন্তু ঠাকুরের বই হয়ে যাই বা অন্য কোনো বই পুস্তক হয়ে যাই। মুখস্থ রিডিং, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় কমা আছে, কোথায় শর্ট হাইফেন আছে, কোথায় সেমিকোলন আছে, কোথায় এক্সক্লেমেটরি সাইন আছে, যাই থাকুক না কেন ঠোঁটস্থ মুখস্থভাবে কিন্তু বলতে পারবো। কিন্তু তার অর্থ করলে কি হবে? আমরা কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসটা বলতে পারবো না, কারণ তার তো মানে করার তো চেষ্টা করিনি। ঠাকুর তো বলেছেন অধ্যয়ন করতে, আমরা তো অধ্যয়ন করার তো চেষ্টা করিনি। পড়াশোনা করা আর অধ্যয়ন করা দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমরা অনেকে বুঝি বাহ্যিক দিক থেকে যে পড়াশোনা করা আর অধ্যয়ন করা দুটো একই জিনিস। ঠাকুর বলেছেন অধ্যয়ন করতে ওই মানে পড়াশোনা, মানে বইটা পড়তে বলেছেন না। অধ্যয়ন করা আর পড়াশোনা করা কিন্তু দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ। পড়াশোনা মানে আমি বইটা এমনি পড়ছি, এরকম করে বইটা দেখে দেখে পড়ছি, হলো। এবারে অধ্যয়ন, অধ্যয়ন মানে কি যেটুকু পড়লাম, যদি আমি 10টা লাইন পড়ি, এবার আমি সেটাকে এবারে নিজের মধ্যে অ্যানালাইজ করছি, নিজের মধ্যে সেটা ভাবনা চিন্তা করছি যে ঠাকুর এটার মানে এটা বলতে চেয়েছেন, ও এইটা। তার মানে বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিষ্টা সুস্থ নইলে শিষ্ট স্বভাব হয় না। ঠাকুরের এই বাণীর লাইন, আচ্ছা এই বাণীর লাইনটা ঠাকুর কি বলতে চেয়েছেন? না ঠাকুর এরকম এরকম বলতে চেয়েছেন। আমাদের এইভাবে ঠাকুর অধ্যয়ন করতে বলেছেন, আমাদের আচার্যদেব, বর্তমান আচার্যদেবও এইভাবে অধ্যয়ন করতে বলেছেন, শ্রী বরদা, শ্রী দাদা, সবাই কিন্তু আমাদের কিন্তু এভাবে কিন্তু অধ্যয়ন করতে বলেছেন। কিন্তু আমরা কিন্তু সেভাবে কিন্তু অধ্যয়ন কিন্তু করছি না। আমরা শুধু বই পড়ে কেবল বইয়ের মতোই হয়ে গেছি। বইয়ে যা বলা আছে মুখস্থ বিদ্যা গড়গড় করে এলাম, লোকের সামনে গড়গড় করে মুখস্থ বলে গেলাম। হ্যাঁ, কেউ নিতে পারলো, কেউ নিতে পারলো না, কে কি বুঝলো, কে কি বুঝলো না আমাদের দেখার দরকার নেই। ও বলার কথা, ঠাকুরের কথা বলে দিলাম, মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল, পাশ দিয়ে বেরিয়ে গেল, এখান দিয়ে বেরিয়ে গেল, হ্যাঁ হয়ে গেল। না, সবকিছু শেষ নয়। আমাদের ব্যাপারটা অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করার সঙ্গে সঙ্গে নিজের চরিত্রের মধ্যে, নিজের ভাবনার মধ্যে, আমাদের নিজের চিন্তার মধ্যে সেই জিনিসটাকে ফলাতে হবে যে না ঠাকুর বলেছেন এরকম করে, কই আমি একটু চেষ্টা করে দেখি তো, আমি একটু চেষ্টা করে দেখি তো যে ঠাকুর তো এরকম করে করতে বলেছেন, এরকম করে করে করলে এরম এরম ফল পাওয়া যেতে পারে, তো কই আমি একটু চেষ্টা করে দেখি তো। তা কাজেই ঠাকুর আবার বলছেন যে শিখলি যে তুই কত শত, বোধ তো কিছুই ফুটলো না, স্মৃতির বলদ হলি শুধুই, এক মুঠো ভাত জুটলো না। কি সুন্দর কথা। আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু পড়েছি, কিভাবে
কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে ভালো রেজাল্ট করতে হয়, সব কিছু শিখে গেছি। কিন্তু উপস্থিত বুদ্ধি, বোধ, যেটা আগে থেকে জন্মানোর কথা, সেটা কিন্তু জন্মায়নি। কার সাথে কিভাবে কথা বলতে হয়, কার সঙ্গে কিরূপ আচরণ করতে হয়, মানুষের সাথে বাহ্যিকভাবে আভ্যন্তরীণভাবে কিভাবে কথা বলতে হয়, একটা কথাও কিন্তু আমরা কিন্তু শিখিনি। অথচ আমরা কিন্তু ঠাকুর ধরে বসে আছি। তাহলে তাহলে এখানে ঠাকুর ধরার তাহলে লাভটা কি হলো? সার্থকতাটা কোথায় রইল? ঠাকুর ধরার সার্থকতা তখনই হবে যখনই উপস্থিত বুদ্ধি, বোধ, জ্ঞান এগুলো আমাদের মধ্যে জন্মাবে। এগুলো আমাদের মধ্যে জন্মাতে গেলে কি করতে হবে? বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। আগে সবার প্রথমে বাড়ির শিক্ষাটা দরকার। আমরা বাবা মারা যদি আমাদের সন্তানদের যদি সেইরূপ শিক্ষা দিয়ে মেয়েকে ছেলেকে যদি বড় করে তুলি, ভবিষ্যতে গিয়ে যদি সেই আমাদের শেখানো রূপ, আমাদের বাবা মায়ের শেখানো জিনিসটা যদি সে যদি তার চরিত্রে ফলিয়ে যদি মানুষকে যদি উদ্বুদ্ধ যদি করতে পারে, তবেই কিন্তু বাবা মার কিন্তু শান্তি পাবে। তখন কিন্তু বাবা মার কিন্তু বুক কিন্তু এরকম চওড়া হয়ে যাবে গর্বে, যে না আমার শেখানো বুদ্ধি। যখন ওই ছেলে বা ওই মেয়েকে দেখে যদি আশেপাশে 5টা-10টা লোক বলবে, আচ্ছা আমাদের ছেলে মেয়েগুলো তো এরকম নয়, এ সকালবেলায় উঠে খুব হুম্বিতুম্বি করে, হ্যাঁ, আমাকে মানে না, ওর মাকে মানে না, একে মানে না, ওকে মানে না, হ্যাঁ, যাচ্ছে তাই ভাবে ভাষায় কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল, নিজের ইচ্ছা মতো ঘরে ঢুকলো, সন্ধেবেলায় বেরোলো, মেয়ের সারা রাত পাত্তা নেই, পরের দিন সকালবেলা ঢুকলো বা ভোরবেলা ঢুকলো বা মাঝরাতে ঢুকলো। কিন্তু এর মধ্যে এত সুষ্ঠু আচরণ, কি সুন্দর আমাদের কাছে এসে প্রণাম করলো, জয়গুরু করলো, কি সুন্দর কথাবার্তা, সবার আগে আমাদের খোঁজ খবর নিল, এগুলো কোত্থেকে শিখলো? তাদের মনে কিন্তু প্রশ্ন কিন্তু এগুলো কিন্তু জাগবেই। এই প্রশ্নগুলো তাদের মধ্যে জাগবেই। একদিনে না হোক, দুদিনে না হোক, এক সপ্তাহের মধ্যে জাগবে। এটা আমার গভীর বিশ্বাস। আমি নিজের চোখে দেখেছি, নিজে অনুভব করেছি আমি জিনিসটা। এই জিনিসটা আমার সাথে প্রতিনিয়ত হয়েছে এই জিনিসটা আমার সাথে। আজকে সেই অনুভূতির থেকে আমি আপনাদের এই কথাগুলো শেয়ার করার চেষ্টা করছি। কিন্তু এই জিনিসগুলো কোত্থেকে শিখতে হবে? না, ঠাকুর বলছেন বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। আমাদের আগে বাড়ির শিক্ষাটা প্রয়োজন। স্কুলের শিক্ষাটা তো আছেই, স্কুলের শিক্ষাটা হবে, সেটা চলছে, পড়াশোনা করছে, মন দিয়ে পড়াশোনা করে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, সে তার পরের ক্লাসে উঠবে, সেটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু আচরণ, বাক্য এইগুলো কোথায় শিখবে? এগুলো কিন্তু ঘরেই কিন্তু শিখতে হবে, বাবা মার কাছে বা গুরুজনদের কাছে, বাড়ির যারা বড় তাদের কাছে কিন্তু এটা কিন্তু শিখবে। এই জিনিসটা শিখবে। এই জিনিসটা কেমন করে শিখবে? না, ঠাকুর যেমন করে বলেছেন তেমন করে শিখবে। এখন যদি বাবা মা যদি সকালবেলা উঠে একে অপরের সাথে ঝগড়া করে, মারামারি করে, সেই জিনিসটা যদি বাচ্চা ছেলেটা শেখে, সেটাকে কিন্তু প্রপার কিন্তু শিক্ষা নয়। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নী জ্ঞানের সাগর হনাপার। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। আমরা রাস্তাঘাটে যখন ছেলে মেয়েদের যখন দেখি, রাস্তাঘাটের যখন বলি, যখন একে অপরের যখন ঝগড়া যখন শুনি, তখন এক বাড়ির লোক অন্য বাড়ির ছেলেপুলেকে বলছে, হ্যাঁ রে তুই এরকম করে করলি, তোর বাবা মা তোকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি? তোর বাপ মার থেকে কোনোদিন তুই কোনো শিক্ষা দীক্ষা পাসনি? কিন্তু কথাটা আমরা ছোটবেলা থেকে এইভাবেই শুনে এসেছি, শিক্ষা দীক্ষা পাসনি, শিক্ষা দীক্ষা। কিন্তু ঠাকুরের চরণে আসার পরে জানলাম যেটা শিক্ষা দীক্ষা নয়, দীক্ষা এবং শিক্ষা। দীক্ষা বাড়ায় দক্ষতা, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। এবার তো তখন যদি দীক্ষা নেওয়ার পরে যদি আমি যদি সেই শিক্ষা যদি শিক্ষা লাভ যদি করতে যাই, সেই শিক্ষায় কিন্তু ভালোভাবে কিন্তু আমরা কিন্তু অর্জন করতে পারবো। কারণ দীক্ষা কিন্তু দক্ষতা বাড়ায়। দীক্ষা মানে কিন্তু ওই ঠাকুরের নাম নিলাম, বনে বাজারে গেলাম, পাহাড় পর্বতে গিয়ে গেরুয়া বসন পরে তপস্যায় বসে গেলাম, ওম 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 করে গেলাম, হয়ে গেল না, একদম নয়। দীক্ষা মানে হচ্ছে দক্ষতা অর্জন করা। আর যেটা বললাম সেটা তপস্যা, সেটা সাধনা, সে ব্যাপারটা অনেক দূরের কথা, সেটা অনেক পরে আসবো আমি। কিন্তু ঠাকুর যে বলেছেন দীক্ষার কথা, দীক্ষা মানে কিন্তু দক্ষতা, দীক্ষা মানে কিন্তু ওই বনে বাজারে কিন্তু ঘুরে বেড়ানো নয়। এটা অনেকের কিন্তু এটা কিন্তু ভুল ধারণা থাকে। দীক্ষা মানে কিন্তু বনে বাজারে কিন্তু ঘুরে বেড়ানো নয়, দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। আমি দক্ষতা অর্জন করতে এসেছি এখানে। কিসের দক্ষতা অর্জন করব? সদ্গুরুর কর্মে দক্ষতা অর্জন করব। সঙ্গে সঙ্গে নিজ নিজ কর্মের দক্ষতা অর্জন করব। এসব দক্ষতা অর্জন করতে গেলে, যেমন স্কুলে পড়তে গেলে সবার আগে কি আমরা তখন বাড়ির মধ্যে বসে বা কোনো প্রাইমারি স্কুলে বসে আমরা অ আ ক খ
1 2 একে চন্দ্র দুয়ে পক্ষ এগুলো যারা যারা যেমন যেমন পড়েছি আমরা তেমন তেমন করেছি। তার মানে কি পড়াশোনার প্রতি আমি দক্ষতা অর্জন করছি, ওই জন্য একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে চতুর্বেদ এগুলো আমরা পড়েছি, সেগুলো হচ্ছে আমরা দক্ষতা অর্জন করেছি। কারণ ওগুলো না পড়লে কিন্তু আজকে আমরা কিন্তু 1 2 3 4 বা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু বা বড় বড় পেপার পড়া বই পড়া কিন্তু এগুলো কিন্তু আমরা কিন্তু কোনোদিন করতে পারতাম না। ওই প্রথমটা ছিল দক্ষতা অর্জন করা। তাই কোনো জিনিস শিখতে গেলে কোনো জিনিস করতে গেলে সবার আগে দরকার দক্ষতা অর্জন করা। দক্ষতা অর্জন করব কি করে? দীক্ষা নেওয়ার পরেই কিন্তু দক্ষতাটা অর্জন হয়। দীক্ষা ছাড়া কিন্তু কোনো মতেই দক্ষতা অর্জন করা সম্ভব হয় না। যদি সে দক্ষতা অর্জন করতে যায় সে তখন বেচাল হয়ে বেলাইন হয়ে যাবে। কারণ দক্ষতাটা অর্জন করতে গেলে একটা আদর্শ দরকার, একটা গুরু দরকার। উইদাউট আদর্শ, উইদাউট গুরু, উইদাউট টিচার কোনোদিন কোনো মানুষ দক্ষতা অর্জন করতে পারেনি, জীবনে কোনোদিন পারবে না, জীবনে পারবে না, এটা আমার গভীর বিশ্বাস। কারণ শিখতে গেলে গুরু অবশ্যই দরকার। ঠাকুর বলছেন গুরু ছাড়া গোবিন্দ ভজে সেজন নরকে মজে। তা আমরা যদি গোবিন্দর কাছে যেতে যাই আমাদের কিন্তু গুরু কিন্তু সাক্ষাৎ। আর ঠাকুর বলছেন গুরু ভগবানের সাকার মূর্তি। গুরুকে যদি আমরা যদি গ্রহণ করি, গুরুকে যদি আমাদের নিজেদের জীবনে যদি আদর্শ রূপে যদি আমাদের গ্রহণ করি, তবে সেই কিন্তু গুরু কিন্তু সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবে। একমাত্র কিন্তু গুরুই পারে কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে। যেরকম স্কুলের টিচার ভালো 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 করে পড়িয়ে স্টুডেন্টকে পাস করাতে পারে, সেরকম কিন্তু গুরুও কিন্তু সেরকম ভাবে কিন্তু নিয়ে যেতে পারে। তাই ঠাকুর বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার। এখানে আবার একটা কথা, আচার্য, হু ইজ আচার্য? আচার্য কে? যিনি আচরণ করে আমাদের প্রত্যেককে শিখিয়ে দিচ্ছেন, প্রতিনিয়ত শিখিয়ে দিচ্ছেন। আমরা কিন্তু ঠাকুরকে কিন্তু চর্মচক্ষুতে কিন্তু আমি অন্তত দেখিনি। আমি সিসি বর্দাকে দেখেছি, সিসি বর্দাকে দর্শন করার সুযোগ আমার হয়েছে। সেই সৌভাগ্য আমি অর্জন করতে পেরেছি সম্পূর্ণ পরমপিতার কৃপায়। সিসি বর্দাকে আমি দর্শন করার সুযোগ পেয়েছি, একবার নয় অনেক কয়েকবার। তখন আমি খুবই 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 ছোট, তখন আমি অল্প অল্প আবছা আবছা মনে আছে। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। হ্যাঁ, এবারে এই দীক্ষার আচার্যকে করে সার। এই আচার্য ঠাকুর, তিনি আমাদের আচার্য পরম্পরা রেখে গেছেন। কারণ তিনি যখন অবর্তমান, তিনি যখন বর্তমান থাকবেন না, বর্তমান থাকবেন না মানে হচ্ছে সশরীরে যখন থাকবেন না, তিনি কিন্তু অলওয়েজ কিন্তু আমাদের সঙ্গে আছেন। আচার্য পরম্পরার মাধ্যমে কিন্তু লীলা করছেন। তিনি কিন্তু ছায়ার মতো কিন্তু আমাদের প্রতি প্রত্যেকে কিন্তু সঙ্গে আছেন। শুধু দেখার জন্য আমাদের সেই চোখটা দরকার, এই চোখটা আমাদের দরকার দেখার জন্য। তাই ঠাকুর বলেছেন চক্রপট ধ্যান করতে। চক্রপট ধ্যান করলে এই আজ্ঞা চক্রটা এখান থেকে ওপেন হয়। আমাদের প্রত্যেকের কিন্তু এই থার্ড আই কিন্তু রয়েছে। এই থার্ড আই ওপেন করার জন্য, কুলকুণ্ডলিনী ওপেন করবার জন্য আমাদের কিন্তু চক্রপট ধ্যান কিন্তু করা অবশ্যই দরকার। এই সম্পর্কে আলোচনায় বিস্তারিত আমি পরে আসবো। কিন্তু সবার আগে বলি ওই ঠাকুর আচার্য পরম্পরা এই কারণেই রেখে গেছেন, কারণ আচার্যকে ধরেই কিন্তু আমাদের কিন্তু এগোতে হবে। কারণ আচার্য তিনি, যিনি আমাকে সবকিছু আচরণ করে আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু শিখিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত কিন্তু আমাদের কিন্তু বলে যাচ্ছেন। কিন্তু আমরা এক কান দিয়ে শুনছি, এক কান দিয়ে বের করে দিচ্ছি, এদিকে বাড়িতে এসে উল্টো পাল্টা রটাচ্ছি। কেন না? ঠাকুরের দীক্ষা নিলাম, ঠাকুরের দীক্ষা নিয়ে এই হলো না, ওই হলো না, এনা হলো না, তেনা হলো না। আরে মশাই, আপনি যদি স্কুলে ভর্তি হন, স্কুলে যদি আপনি না যান, স্কুলে যদি পড়াশোনা না করেন, ঘরে এসে যদি প্র্যাকটিস না করেন, তা আপনাকে কি মানে মুখ দেখে পাস করাবে? সেটা আপনি আমাকে মাইনিউটলি একটুখানি ভেবে আপনারা চিন্তা করে বলুন। আপনারা যদি স্কুলে না যান, স্কুলে যদি পড়াশোনা না করেন, আপনি স্কুলে ভর্তি হয়ে গেলেন, আপনি স্কুলে ভর্তি হয়ে গেলেন, কিন্তু আপনি স্কুলে গেলেন না, স্কুলে পড়াশোনাও করলেন না, স্কুলের টিচারদের মুখ দেখলেন না, ঘরে বসে যা যেরকম পারলেন করলেন, তারপরে আপনি স্কুলে গেলেন পরীক্ষা দিতে, আপনি কি পরীক্ষায় পাস করতে পারবেন? জীবনে পারবেন না। পরীক্ষায় পাস করতে গেলে কিন্তু স্কুলে প্রতিনিয়ত যেতে হবে, গুরুর আশ্রয় আশ্রিত হতে হবে। গুরু যা শেখাচ্ছে, গুরু যা বলছে সেগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে সেগুলো ঘরে এসে অধ্যয়ন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আমরা কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। আর এখানে স্কুলে যাওয়াটা হচ্ছে প্রতিনিয়ত তার কর্মের সঙ্গে যুক্ত থাকা, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকা, সৎনাম মনন করা। ঠাকুর বলছেন সৎনাম মনন করতে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে তিনি একদম জোরভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন উন্নতির জন্য কিছু ভাবতে হবে না। এত বড় গ্যারান্টি কোনো মহাপুরুষ আজ পর্যন্ত দিতে পারেনি। আমার কিন্তু জানা নেই সেটা, আমার কিন্তু জানা নেই সেটা যে কেউ দিয়েছে কিনা, বাট আমার জানা নেই। ঠাকুর ছাড়া কেউ দিতে পারেননি।
আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না, এত বড় কথা ঠাকুর তিনি বলে গেছেন সত্যানুসরণে। এগুলো কি মিথ্যে? তিনি কিন্তু মিথ্যে নয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। কাজেই ঠাকুর যে দীক্ষার কথা যে বলেছেন, ঠাকুর দীক্ষার কথা বলেছেন, আমরা তো দীক্ষা শুনলে তো ভয় পেয়ে যাই, কিন্তু এখন আশা করি এই আলোচনাটা শোনার পরে আমরা কিন্তু আর কিন্তু ভয় পাবো না যে দীক্ষা মানে কিন্তু ওই নাম নিলাম সব কিছু করলাম হয়ে গেল, ওই সব নয়। দীক্ষা মানে কিন্তু দক্ষতা অর্জন করা, দীক্ষার অ্যাকচুয়াল অর্থ দক্ষতা অর্জন করা। আমি স্কুলে ভর্তি হলাম, আমি কিন্তু স্কুলে ভর্তি হলাম, এবারে আমাকে পড়াশোনা করতে হবে, এবারে আমাকে সেইগুলো নিয়ে অধ্যয়ন করতে হবে, সেগুলো নিজের মধ্যে প্র্যাকটিস করতে হবে, সেগুলো বিভিন্ন রকমভাবে হ্যাঁ মানুষের কাছে বলতে হবে যে আমি কি উপকার পেয়েছি বা কি করতে পেরেছি, এগুলো আমাদের কিন্তু বলতে হবে। তবেই না যাজন, তবেই না যাজন। অত সোজা না, অত সোজা না। দীক্ষা ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো তো সবই হলো, তা তো নয়, তা তো নয়ই। নিষ্ঠা সহ যদি না পালো, আমরা দীক্ষা নিলাম কিছু করলাম না, 3-4 মাস পরে লোককে গিয়ে বলছি দূর আমি তো ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছিলাম, কই কি হলো? কিছুই তো হলো না। আমার স্বামী তো অসুস্থ ছিল, আমাকে তো বলে দিয়েছিল যে দীক্ষা নিলে সব ভালো হয়ে যাবে, তো কই কিছু হলো? কিচ্ছু হলো না। কই আমার তো বলেছিল যে আমার তো অমুক অমুক সমস্যার সমাধান হয়ে যাবে, কই কিছু হলো? কিছু হলো না। আরে মশাই হবে কি করে? আপনি তো স্কুলে ভর্তি হয়েছেন, আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি ঘরে বসে অধ্যয়ন করেছেন, প্র্যাকটিস করেছেন যে আপনি পরীক্ষায় পাশ করে যাবেন, আপনি সার্টিফিকেট পাবেন? তা তো হবে না। ফাঁকিবাজি ফাঁকিবাজি কারবার তো ঠাকুর নয়, ঠাকুর তো ফাঁকিবাজি কারবার তো নয়। ফাঁকি দিলেই ফাঁকি দিয়ে সব কিছু হয়ে যাবে তা তো নয়। তিনি প্র্যাকটিক্যাল, তিনি বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমাদের কিন্তু বলেছেন, বাস্তব কথাগুলো কিন্তু তিনি আমাদের বলে গেছেন। আমাদের এই যুগে আমাদের জন্ম হয়েছে কিন্তু কর্ম করবার জন্য। আমরা যেমন কর্ম করব তেমনই কিন্তু তার রেজাল্টটা কিন্তু পাবো। আমরা যদি 4 আনার কর্ম করলাম, আমি যদি 16 আনার জন্য বসে থাকি, হবে? হবে না। 10টা অঙ্কে মনে করুন, 10টা অঙ্কে 10টা নম্বর, 10 করে 100টা নম্বর রয়েছে। আমি যদি 10টা অঙ্কের মধ্যে যদি 10টাই সঠিক করি তবেই কিন্তু আমি 100 পাবো। 10টার মধ্যে যদি আমি 5টা ঠিক করি, 5টা ভুল করি, তাহলে কিন্তু আমি 50 নম্বর পাবো। 10টার মধ্যে যদি আমি 2টো অঙ্ক করি আমি কিন্তু 20 নম্বর পাবো, কিছু না করলে কিচ্ছু পাবো না। ঠিক সেরকম ঠাকুরের দীক্ষা নিলাম, ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে যদি আমি কোনো কাজ যদি না করি, তার তার কথা মতো যদি আমরা যদি চলতে পারি, তিনি যা যা বলেছেন সেভাবে যদি আমরা যদি তার কর্ম না যদি করতে পারি, আমরা কিন্তু কিচ্ছু পাবো না। ঠিক লাইক দ্যাট স্কুল। সৎসঙ্গ কিন্তু ম্যান মেকিং ইনস্টিটিউশন। কাজেই আমি যেটুকু বলার, আমি শুধু একটা কথাই বলবো যে ঠাকুর যে শিক্ষা সম্পর্কে বলেছে, শিক্ষা তো অনেক বড় চ্যাপ্টার। শিক্ষা সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে ঠাকুরের। আমি আরেকটা ছোট কথা বলবো ঠাকুরের, যে শিক্ষা সম্পর্কে বলেছে এই যে ঠাকুর যে বাণীর মধ্যে দিয়েছে যে গুরু যদি অপমান করেন বাড়ে শিষ্যের মান, তাড়ন পীড়ন ভৎসনা হয় জ্ঞানের অভিযান। ভুল করে যে খায়নি ধমক, পাইনি কবু লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করেই জ্ঞানের বঞ্চনা। আমরা আগেকার দিনে, আমি তো 90 দশকের ছেলে, 80 দশকের শেষের দিকে, তো আমাদের সময়কার কথা বলছি, সেই সময় পড়াশোনা না করলে আমাদের স্কুলের টিচাররা বা যারা যেখানে প্রাইভেট পড়তাম সেখানকার মানে টিচাররা আমাদেরকে কিন্তু ঘর থেকে কিন্তু বাইরে বার করে দিত, বা পড়ার ঘর থেকে আমাদের কিন্তু বাইরে বার করে দিত। রাস্তায় গিয়ে এক পা ধরে কান ধরে দাঁড়িয়ে থাকো, লিল ডাউন হয়ে সামনে বসে থাকো, পড়াশোনাটা করো। ওগুলো আমাদের শাস্তি ছিল। কিন্তু এখনকার যুগে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখতে পাচ্ছি, যদি স্টুডেন্ট যদি কোনোভাবে যদি পড়াশোনা না করে, টিচার যদি বকতে যায়, উল্টে কিন্তু বাড়ির গার্জিয়ান কিন্তু টিচারকে এসে ধমক দেয়, টিচারকে এসে কিন্তু চড়াও হয়, টিচারের ওপর চড়াও হয়। ঠাকুর সেখানে হাত দিলে ঠাকুর বলছেন ভুল করে যে খায়নি ধমক। আরে কোনো মানুষ যদি ভুল করে তাকে ধমক দিয়ে, তাকে সেই জিনিসটা দিয়ে, তাকে মেনলি কথা হচ্ছে শাসন, প্রপার শাসন। প্রপার শাসন মানে কিন্তু উদুম মারধর সেটা নয়, শাসন কিন্তু অনেকভাবেই হয়। ঠাকুর বলছেন প্রপার শাসন, তাই বলছেন ঠাকুর বলছেন যে ভুল করে যে খায়নি ধমক, পাইনি কবু লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করেই জ্ঞানের বঞ্চনা।
আমাকে কিন্তু, আমি যদি ভুল করি, আমি কিন্তু ধমক খাওয়ার জন্য কিন্তু আমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। গুরুর অপমান কিন্তু সহ্য করার জন্য কিন্তু আমাদের কিন্তু মন কিন্তু প্রস্তুত থাকতে হবে। তিনি যদি অপমান করেন, এখনকার দিনে এখন দেখছি বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো টিচার কোনো স্টুডেন্টকে অপমান করলো, ধর তোর কোনো কর্ম হবে না, তোর কোনো পড়াশোনা হবে না, তুই এই এই রেজাল্ট করেছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না। সে কি করলো, সে আর পরের দিন থেকে আর সেখানে আর পড়তে আসলো না, উল্টে তার বাবা মাকে গিয়ে কথাটা শোনালো, বাবা মা তার তার বাবা মা সেখানে আর পড়াশোনার জন্য পাঠালো না। গুরু কিন্তু অপমান কিন্তু করলো। গুরু অপমানটা কিন্তু করেছে কার জন্য? ওর কিন্তু ভালোর জন্যই কিন্তু করেছে, যাতে ওর প্রেস্টিজে লেগে সেই জিনিসটা কিন্তু আবার সে লোকের সামনে বলেছে, তো সেই জিনিসটা লেগে কিন্তু আবার কিন্তু সে কিন্তু ভালোভাবে যেন করতে পারে, সে যেন সবার থেকে যেন ভালো যেন করতে পারে। কিন্তু সেই জিনিসটাকে এখনকার দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে ভুল দিকে নিয়ে যাওয়া হয়। তাই ঠাকুর সেই জায়গায় হাত দিয়ে বলেন যে ভুল করে যে ঠাকুর জানতেন ভবিষ্যতে এরকমই দিন আসবে, ঠাকুর জানতেন এটা 100%, কারণ তিনি পরম শক্তিমান, পরম দয়াময়, তিনি বিশ্ব দিন দুনিয়ার মালিক, তিনি স্বয়ং নারায়ণ, চক্র শঙ্খ চক্র গদাপদ্মধারী তিনি নারায়ণ, তিনি অবতারী পুরুষ, তিনি অবতার নয়, তিনি অবতারী, তিনি স্বয়ং পৃথিবীতে এসেছেন, তিনি সব জানতেন, ভূত বর্তমান ভবিষ্যৎ তিনি সব জানেন। আমি আগের জন্মে, তার আগের জন্মে, তার আগের জন্মে কি ছিলাম তিনি জানেন, আমি জানি না। অতএব তিনি বলে গেছেন মানে 100% তিনি জানতেন যে ভবিষ্যতে এরকম হবে, আর সেটাই এখন বর্তমানে হচ্ছে। ঠাকুর শিক্ষার ওপর প্রচন্ড নজর দিয়েছেন, ঠাকুর শিক্ষার ওপর প্রচন্ড নজর দিয়েছেন। আমরা বিদ্যালয়ে, স্কুল কলেজে বিভিন্ন জায়গায় কিন্তু পড়াশোনা করি, কিন্তু বোধ শক্তি, অরিজিনাল বোধ জ্ঞান, অরিজিনাল ভাষা বাক্য ব্যবহার ইত্যাদি সব কিছু আমরা কিন্তু ঘর থেকেই কিন্তু শিখবো। ঘরের শিক্ষা কিন্তু আসল শিক্ষা, বাড়ির শিক্ষাটাই কিন্তু আসল শিক্ষা, মূল শিক্ষাই কিন্তু হচ্ছে বাড়ির শিক্ষা। বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয় না। আপনাদের আলোচনা কেমন লাগলো জানাবেন। আমি তো সেরকম কিছু বলতে পারি না, আমি ছোট্ট একটা কথা লাস্টে কনক্লুশন হিসাবে বলছি, কারণ ঠাকুরের কথা আমি খুব একটা ভালো বলতে পারি না, বড় বড় বক্তাদের মতো আমি কিন্তু ঠাকুরের কথা কিন্তু বলতে পারি না। আমার যা বাস্তব অনুভূতি, বাস্তব জ্ঞান, আমার যেটুকু আমার জ্ঞান হয়ে যায়, আমার যদি 1 কাপও যদি জ্ঞান হয়ে থাকে, 1 কাপ, আমি 1 গ্লাসও বলিনি, 1 ঘটিও বলিনি, 1 কাপ, 1 কাপ যদি আমার যদি জ্ঞান হয়ে থাকে, বা হাফ কাপও যদি আমার জ্ঞান হয়ে থাকে, তো সেইটুকু অভিজ্ঞতা থেকে আমি কিন্তু সেখান থেকে কিন্তু কথাটুকু বলতে পারলাম, আর সম্পূর্ণ আমি মনে করছি তার দয়াতেই বলতে পারলাম, আমি কিন্তু নিজে থেকে কিছু বলিনি। কাজেই যদি আমার আলোচনা, যদি আমার এই ক্ষুদ্র বক্তব্য যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই শেয়ার করবেন, সবাইকে শোনাবার সুযোগ করে দেবেন, এবং ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং আরও উৎসাহিত করবেন যে আরও বিভিন্ন ধরনের ঠাকুরের কথা যেন বলতে পারি। পরমপিতার আতুল চরণে আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলে ভালো থাকবেন।